কর্নেল তাহের একটা মানে একটা ওভার রেটেড পার্সন আমার কাছে মনে হয় রাজনীতিতে। কর্নেল তাহেরের কোনো ভ্যালু নাই। এনসিপি এখনো ক্রিস্টালাইজড হয় নাই, এটা আলটিমেটলি টিকে কিনা বলা মুশকিল। কিন্তু 7 নভেম্বরটা ছিল একটা, আমি বলবো যে এখানে জন আকাঙ্ক্ষার একটা প্রতিফলন আমরা দেখি। তা আমাদের এখানে দল বলতে তো আছে আসলে দুটা, বিএনপি এবং জামাতে ইসলামী। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ঐতিহাসিক 7 নভেম্বর এবং সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আমরা এখন কথা বলবো লেখক, গবেষক, রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদের সঙ্গে। ঐতিহাসিক 7 নভেম্বরের দিনটিকে আপনি কিভাবে দেখেন? রাষ্ট্র ক্ষমতাকে কেন্দ্র করে আমাদের যে ক্ষমতার চর্চা হয়, সেখানে এই প্রথমবার একটা অভ্যুত্থান প্রচেষ্টা হয়েছিল। এটা 7 নভেম্বরের আগেও হয়নি, পরে হয়নি, যেখানে সর্বস্তরের মানুষের একটা সমর্থন ছিল। তো সেই দিক দিয়ে বিচার করলে আমি মনে করি যে এটা একটা, আমি বলবো যে এক ধরনের বিপ্লবী অভ্যুত্থান, জন আকাঙ্ক্ষার একটা প্রতিফলন আমরা দেখি। এবং 7 নভেম্বরের পর আমরা দেখলাম যে ক্ষমতার পালাবদল হলো, সেখানে জনগণ স্বতঃস্ফূর্তভাবে সমর্থনও দিল। একটি অংশ 15ই আগস্টের অভ্যুত্থান ঘটালো, আরেকটি অংশ 3রা নভেম্বর একটা পাল্টা অভ্যুত্থান ঘটালো। তো 3রা নভেম্বর অভ্যুত্থানের ফলে মানুষের মধ্যে একটা ধারণা এলো যে বোধহয় 15ই আগস্টের পূর্ববর্তী অবস্থায় আবার আমরা ফিরে যাচ্ছি। এইটা সেনাবাহিনীর বেশিরভাগ লোক চায় নাই, সাধারণ মানুষও চায় নাই। ফলে 3 নভেম্বরের অভ্যুত্থান যারা করেছে তারা কোনো রকমের সমর্থন পায়নি, সেনাবাহিনীর মধ্যেও পায়নি, জনসাধারণের মধ্যেও পায়নি। ওই অবস্থায় যখন 7ই নভেম্বরের অভ্যুত্থানটা হলো, দেখা গেল যেখানে সেনাবাহিনীর সর্বস্তরের র্যাঙ্ক অ্যান্ড ফাইল এটাকে সমর্থন করলো। এবং ওই যে বললাম না, 3 নভেম্বর অভ্যুত্থানের পক্ষে যে গোষ্ঠীটি ছিল তারা ছাড়া সবাই সেটাকে স্বাগত জানিয়েছিল। তো সুতরাং ওই যে সামরিক শাসন দীর্ঘায়িত হলো, এই সমস্ত কথাটা হচ্ছে যে আপনার একচ্ছত্র কর্তৃত্ববাদী শাসন, এটা 15ই আগস্টের আগেও ছিল। তো সুতরাং উর্দি পরে ডিক্টেটরশিপ চালানো আর সিভিল পোশাকে ডিক্টেটরশিপ চালানো, এর মধ্যে কোনো ডিফারেন্স নাই। ডিফারেন্সটা হচ্ছে যে আপনি কি ডেলিভার করছেন। তো 15ই আগস্টের আগে যে অবস্থাটা ছিল, সেখানে সরকার পরিবর্তনের কোনো আশু সম্ভাবনাই ছিল না। কিন্তু 7ই নভেম্বরের পরে আমরা দেখলাম যে একটা ঘোষণা এলো যে শিগগিরই নির্বাচন হবে। ইনফ্যাক্ট 7 নভেম্বরে ওই সময় যে প্রেসিডেন্ট ছিলেন সায়েম, তিনি ভাষণে বলেছিলেন যে 77 ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তো সেটা আরও পরে হয়েছে। 78 সালে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে, 79 সালে সংসদ নির্বাচন হয়েছে। তো আমরা তো একটা বহুদলীয় ব্যবস্থার মধ্যে ফিরে এসেছি, এর বাইরে তো আর আমরা কিছু আশা করতে পারি না। জিয়াউর রহমান এবং কর্নেল তাহেরের বন্ধুত্ব এবং বিচ্ছেদ বা দূরত্ব, এটাকে আপনি কিভাবে দেখেন? কর্নেল তাহের একটা মানে একটা ওভার রেটেড পার্সন আমার কাছে মনে হয় রাজনীতিতে। কর্নেল তাহেরের কোনো ভ্যালু নাই। মূল শক্তিটা ছিল জাসদ। তো জাসদের নেতারাই অভ্যুত্থানটা ঘটিয়েছেন। কর্নেল তাহেরকে জাসদের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছিল, উনি সেই দায়িত্বটা ঠিক মতন পালন করতে পারেননি, ফলে অভ্যুত্থান ব্যর্থ হয়েছে। উনার কিছু পার্সোনাল ইকুয়েশন ছিল, সেটা করতে গিয়ে উনি এল্লাজি গোবরে করে ফেলেছে। এটা ছিল জাসদের একটা অভ্যুত্থান প্রচেষ্টা, যেটা একটা ইনসারেকশনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রে চলে যাওয়া। সেই চেষ্টাটা বাংলাদেশে প্রথমবারের মতন তারা চেষ্টা করলো, প্রথমবার এটা ব্যর্থ হলো। এই হলো ব্যাপারটা। এখানে কর্নেল তাহের হি অ্যাক্টেড অন বিহাফ অফ জাসদ, এর বাইরে কিছু না। এবং কর্নেল তাহের একটা ধারণা দিয়েছিলেন সেনাবাহিনীর কাছে যে জাসদের মতন একটা বড় শক্তি আমার কাছে আছে। কিন্তু যেই মুহূর্তে জিয়া মুক্ত হলেন, সেই মুহূর্তে জিয়া কিন্তু কর্নেল তাহেরের কাছে জানতে চাইলেন সিরাজুল আলম খান কোথায়, কারণ তিনি জানেন শক্তিটা কোথায়। ঐতিহাসিক 7 নভেম্বরের ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, বাংলাদেশের রাজনীতিতে এর গুরুত্ব কি? না, 7 নভেম্বরের একটা ঐতিহাসিক তাৎপর্য আছে, কারণ বাংলাদেশের স্বাধীনতার পরে রাষ্ট্র ক্ষমতাকে কেন্দ্র করে আমাদের যে ক্ষমতার চর্চা হয়, সেখানে এই প্রথমবার একটা অভ্যুত্থান প্রচেষ্টা হয়েছিল। এটা 7 নভেম্বরের আগেও হয়নি, পরে হয়নি, যেখানে সর্বস্তরের মানুষের একটা সমর্থন ছিল। তো সেই দিক দিয়ে বিচার করলে আমি মনে করি যে এটা একটা, আমি বলবো যে এক ধরনের বিপ্লবী অভ্যুত্থান। এর আগে
নানানভাবে, যেমন এর আগে 15ই আগস্ট হয়েছে, 3 নভেম্বর হয়েছে। 15ই আগস্টটাকে আমি একটা মানে সামরিক অভ্যুত্থান মনে করি। 3 নভেম্বরও একটা সামরিক অভ্যুত্থান, একটা পাল্টা অভ্যুত্থান ছিল। কিন্তু 7 নভেম্বরটা ছিল একটা, আমি বলবো যে এখানে জন আকাঙ্ক্ষার একটা প্রতিফলন আমরা দেখি। এবং 7ই নভেম্বরের পর আমরা দেখলাম যে যে ক্ষমতার পালাবদল হলো, সেখানে জনগণ স্বতঃস্ফূর্তভাবে সমর্থনও দিল। তো সেই দিক দিয়ে এটা অনন্য। খালেদ মোশাররফ কাদের হাতে নিহত হয়েছেন? দুজন ছিল, ক্যাপ্টেন জলিল এবং ক্যাপ্টেন আসাদ। তারা সেখানে ডিউটিতে ছিলেন, ওই ইয়াতে শেরে বাংলা নগরের যে ইউনিটে। সেখানে একদল সিপাহী এসে তাদেরকে মারছে তাদের সামনেই। এখন এটা নিয়ে নানান রকমের ষড়যন্ত্র তত্ত্ব আছে। এখন একটা গোষ্ঠী আছে যারা জিয়াকে ভিলেন বানাতে চায়, তারা বলে এটা জিয়া করিয়েছে। আরেক দল লোক এটা তাহেরের ঘাড়ে ফেলে। তো কেউ কেউ বলে এটা মীর শওকত আলী করে থাকতে পারে, তার সঙ্গে খালেদ মোশাররফের দ্বন্দ্ব ছিল। কিন্তু খালেদ মোশাররফকে মরতেই হতো। অভ্যুত্থান ব্যর্থ হলে মরতে হয়, পৃথিবীর সব দেশে এটা হয়, বাংলাদেশ তো তার ব্যতিক্রম হবে না। তো সেটাই হয়েছে। তো এটা নিয়ে আমি আহাজারের কিছু দেখি না। মানে কে মারলো সেটা বড় কথা না, কথা হচ্ছে এটা অনিবার্য ছিল। মানে বিদ্রোহ যদি ব্যর্থ হয়, তাহলে বিদ্রোহ যারা করে তাদের এইভাবেই মৃত্যু হয়, অথবা তাদেরকে পালিয়ে যেতে হয়, দুটোর একটা। তা তিনি পালাতে চেয়েছিলেন, পালাতে পারেন নাই। ভেবেছিলেন ওইখানে গেলে শেল্টার পাবেন, কারণ মুক্তিযুদ্ধের সময় ওই ইউনিটটা খালেদ মোশাররফের আন্ডারে ছিল। তিনি ভাবলেন যে তাদেরকে হয়তো তারা প্রোটেকশন দেবে, কিন্তু বাইরে থেকে কিছু সোলজার এসে তাদেরকে মেরে ফেলছে। খালেদ মোশাররফ কিংবা কর্নেল তাহের দুজনের কেউ যদি সফল হতেন তাদের চেষ্টা, তাহলে কি রাজনৈতিক স্ট্যাবিলিটি, স্থিতিশীলতা আরো ক্ষতিগ্রস্ত হতো? না, এটা সফল হওয়ার সম্ভাবনা ছিল না। আমি তো আগেই বললাম, এটা ছিল জাসদের একটা অভ্যুত্থান প্রচেষ্টা। জাসদ আসলে 7ই নভেম্বরের অভ্যুত্থানের জন্য তৈরি ছিল না। ওদের পরিকল্পনা ছিল যে 9 নভেম্বর থেকে তারা লাগাতার হরতাল অবরোধ দেবে এবং লাখ লাখ শ্রমিকের সমাবেশ ঘটাবে এবং সরকারের পতন ঘটাবে। কিন্তু তার আগেই 6 নভেম্বর রাতে এই তাহের শতপ্রবৃত্ত হয়ে তার যে অনুগত সৈন্যরা আছে তাদেরকে দিয়ে একটা অভ্যুত্থানের চেষ্টা করায়, এবং ওইটা ছিল প্রিম্যাচিওর। কারণ মানুষের সমাবেশ তো ঘটেনি। 7 তারিখ সকালবেলায় কিন্তু তাহেরের অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ হয়, এবং তারপরে তার আশেপাশে ইভেন সেনাবাহিনীর একজন কর্মকর্তাও কিন্তু তাহেরের সঙ্গে ছিলেন না। তো সুতরাং এটা ছিল তার একটা ইনফ্যান্টাইল, মানে আমি বলবো একটা প্রচেষ্টা। এটা এখানে মানে জাসদের যে দলীয় যে ম্যান্ডেট, এটাও ছিল না তার পেছনে, ভেতরের খবর আমি যতটুকু জানি। আর খালেদ মোশাররফের এটা তো ছিল একেবারেই, মানে আমি বলবো যে বালখিল্য আচরণ। এটা তো কোনো প্রয়োজন ছিল না। মানে একটা অভ্যুত্থান, সে কি জন্য অভ্যুত্থানটা করলো, মানে কারণটা কি, সে কারণটাই তো সে বলতে পারলো না। বলে কি চেইন অফ কমান্ড রেস্টোর করা। তো চেইন অফ কমান্ড রেস্টোর করতে গিয়ে তো সে নিজেই চেইন অফ কমান্ড ভাঙলো, তার চিফকে সে গ্রেপ্তার করলো। তারপরে 2 দিন সে খন্দকার মোশতাকের সাথে দেন দরবার করেছে আর্মির চিফ হওয়ার জন্য। মোশতাক রাজি হয় নাই। লাস্টলি ওই মোশতাক রিজাইন করলো, সায়েম প্রেসিডেন্ট হলো, তারপরে উনি চিফ হলেন। তো তার লক্ষ্যটা ছিল চিফ হওয়া, এবং তিনি মুশতাককে প্রেসিডেন্ট রেখেই চিফ হতে চেয়েছিলেন। কাজেই যারা 15ই আগস্টের যে পরাজিত পক্ষ, তারা যতই তত্ত্ব আওরাক যে কি চেইন অফ কমান্ড রেস্টোর করা এবং কি মুক্তিযুদ্ধ স্বাধীনতার চেতনা, বঙ্গবন্ধুর চেতনায় সরকার, এগুলো হলো সব বুলশিট তত্ত্ব। খালেদ মোশাররফ এগুলো চায় নাই। খালেদ মোশাররফ চেয়েছে আর্মি চিফ হতে চেয়েছে, সোজা কথা, অ্যাম্বিশাস আর্মি চিফ হতে চেয়েছে। এবং আপনি দেখবেন যে মুক্তিযুদ্ধের সময় থেকে সেক্টর কমান্ডাররা সবাই ছিল, মানে মোটামুটি সবাই মনে করতেন যে আমি যোগ্যতম, এবং তারা সবাই অ্যাম্বিশাস ছিলেন। এবং দেখা গেল যে তারাই পরস্পরের বিরুদ্ধে এই সংঘর্ষে গিয়ে প্রত্যেকেই মারা গেছে। এবং সর্বশেষ আমরা দেখলাম যে 1981 সালে মঞ্জুরের কিলিং এর মধ্য দিয়ে এটা শেষ হলো। যেটা হচ্ছিল যে খালেদ মোশাররফের উচ্চবিলাস, আপনি বলছেন যে উনি আর্মি চিফ হতে চেয়েছিলেন, বার্গেনিং করেছেন, এই উচ্চবিলাসের কারণে পুরো পরিস্থিতিটা তৈরি হয়েছে। না, ঠিক ওইভাবে না। কারণ সেনাবাহিনীর মধ্যে একটা গ্রুপ, প্রথম কথা হচ্ছে যে 15ই আগস্টের অভ্যুত্থান সবাই সমর্থন করেছে সেনাবাহিনীর মধ্যে। হ্যাঁ,
এবং এটা পরে দেখা গেছে যে বিশেষ করে 46 ব্রিগেডে তারা সবাই উল্লাস করেছে। ঢাকায় তো ওই ব্রিগেডটাই ছিল, এবং সেখানে ফারুক এবং রশিদ তারা দুইজন ছিল কুয়ের নেতা, এটুকুই আমরা জানি। তো তারা তো ছিল আন্ডার ডাইরেক্ট কমান্ড অফ খালেদ মোশাররফ, তাই না? তো সুতরাং সিজিএস এর কমান্ডে তারা ছিল, ট্যাঙ্কে গোলা ছিল না। খালেদ মোশাররফ পরদিন 15ই আগস্ট দুপুরবেলা তার লিখিত অর্ডার দেওয়ার পরে ওই জয়দেবপুর অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকে গোলা সরবরাহ করা হয়েছে। তো সবাই এটার পার্ট 15ই আগস্টের। কিন্তু কথা হচ্ছে আর্মির মধ্যে গোষ্ঠীগত দ্বন্দ্ব ছিল। এখন খালেদ অ্যাম্বিশাস ছিল, অনেকেই জিয়াকে হয়তো পছন্দ করতো না, তো তাদের মধ্যে গ্রুপিং হয়েছে। এক গ্রুপ 15ই আগস্ট ঘটিয়েছে, আর এক গ্রুপ 3 নভেম্বর ঘটিয়েছে। ব্যাপারটা হচ্ছে এটা সেনাবাহিনীর তৎকালীন বিশৃঙ্খলা বলবো না, এটা গোষ্ঠীগত দ্বন্দ্ব। এবং দুটো গ্রুপই সেনা শাসন চেয়েছে। বরঞ্চ প্রথম গ্রুপটার একটা বলবো যে একটা সিভিলিয়ান ফাসাদ ছিল, যেমন খন্দকার মোশতাক প্রেসিডেন্ট, একটা আওয়ামী লীগের একটা ক্যাবিনেট, সবই ছিল, পার্লামেন্ট ছিল। পার্লামেন্ট তো ডিজলভ হয়নি, কনস্টিটিউশন ছিল। কনস্টিটিউশন শুধু সামরিক আইন জারি করেছে, কিন্তু কোনো চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপয়েন্ট করা হয় নাই। খন্দকার মোশতাক করেনি এটা। কিন্তু খালেদ মোশাররফ এসে পুরো সেনা শাসন চাপিয়ে দিলেন। উনি পার্লামেন্ট ডিজলভ করে দিলেন এবং চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর করলেন সায়েমকে, নিজে ডেপুটি চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হলেন। অর্থাৎ 15ই আগস্টের পরে আমরা দেখি যে সেনাবাহিনী ক্ষমতার বারান্দায় ঢুকে গেছে, আর 3 নভেম্বরে তারা একেবারে অন্দরমহলে ঢুকে গেছে। সেনা শাসন দীর্ঘায়িত হওয়ার এইটা খালেদ মোশাররফের হাত দিয়েই এটা আমি বলবো যে একটা চূড়ান্ত প্রকাশ পেয়েছে আমি বলবো। তো সুতরাং পার্লামেন্ট যেটা ছিল নামকবাস্তে একটা ছিল, পার্লামেন্ট মেম্বারদেরকে নিয়ে খন্দকার মোশতাক বঙ্গভবনে মিটিংও করেছে, কিন্তু খালেদ মোশাররফ এই পার্লামেন্টটা ডিজলভ করে দিয়েছে। এবং অনেকেই বলেন যে না, তিনি কি একটা আওয়ামী লীগাররা এটা প্রচারটা বেশি করে, ওই তারা খালেদ মোশাররফের লাশটাকে ব্যবহার করে জিয়ার বিরুদ্ধে, কিন্তু আসলে খালেদ মোশাররফ তাদের লোক ছিল না। আরেকটা ব্যাপার দেখি যে জাসদের বয়ান, বিএনপির বয়ান, মানে 7 নভেম্বরকে নিয়ে কিন্তু ডিফারেন্ট একটা বিষয়। দুইটা পার্টি দুই রকম করে দিনটাকে দেখে। না, এইটা হলো যে জাসদ তো ধরেন না, তারা তো স্বীকার করেই নিয়েছে যে এটা তারা ব্যর্থ হয়েছে। প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে 1 সপ্তাহের মধ্যে তাদের সিদ্ধান্ত জানাতে বলেছেন জুলাই সনদ এবং গণভোট নিয়ে। আপনার কি মনে হয় এই 1 সপ্তাহের মধ্যে তারা কোনো ফয়সালায় আসতে পারবে? না, পলিটিক্যাল পার্টিগুলিকে তো আপনি রেগুলেট করে তাদের কাছ থেকে কাজ আদায় করতে পারবেন না। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি তাদের নিজস্ব চিন্তা ভাবনা আছে, এবং সবই দলীয় দৃষ্টিভঙ্গির ব্যাপার, একেবারে দলীয়, এর বাইরে ওরা চিন্তা করে না। সুতরাং তারা সব একই দলের লোকেরা এক সুরে কথা বলবে। তো আমাদের এখানে দল বলতে তো আছে আসলে দুটা, বিএনপি এবং জামাতে ইসলামী। এনসিপি এখনো ক্রিস্টালাইজড হয় নাই, এটা আলটিমেটলি টিকে কিনা বলা মুশকিল। আর বাকিগুলো তো দল না, ছোট ছোট মুদির দোকান, সুতরাং এগুলো ধর্তব্য না। তো এখন যে অবস্থাটা হয়েছে, এই দলগুলোকে আপনি জোর করে এক জায়গায় আনতে পারবেন না। একটা বিপ্লব যদি হইতো, বিপ্লবী সরকার হইতো, তা তো নাই না। এখানে ছেলেপেলেরা আন্দোলন করে একটা সরকার পতন ঘটাই দিছে, তারপরে তারা অধ্যাপক ইউনূসকে আনছে। উনি হ্যান্ডপিকড কিছু লোককে দিয়ে একটা ক্যাবিনেট করছে, উপদেষ্টা মণ্ডলী। তো দে ডোন্ট রিপ্রেজেন্ট দ্য পিপল। তো সুতরাং এইটা দিয়ে তো আমি খুব বেশি আশা করি না। রাজনীতি নিয়ে আপনার অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। আপনি বিভিন্ন রাজনৈতিক দল সম্পর্কে লিখেছেন, বাংলা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে লিখেছেন। এরপর আপনি কি কাজ করছেন? খালেদা জিয়াকে নিয়ে লিখেছি। আমরা তো জানি যে 45 বছর 40 বছর ধরে খালেদা আর হাসিনা দুজনই দাপটের সঙ্গে বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করেছে। খালেদা লিখেছে, এবার হাসিনা লিখছি। খুব শিগগিরই বইটা বের হবে। ঐতিহাসিক 7 নভেম্বর এবং সমসাময়িক আরও কিছু রাজনৈতিক বিষয় নিয়ে আমরা এতক্ষণ কথা বলেছি লেখক, গবেষক এবং রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদের সঙ্গে। আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ।